আচ্ছা, তো ভিএলএসআই এর মধ্যে বললাম যে ভিএলএসআই মানে হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এখানে হচ্ছে অনেক বেশি প্রসেসর, অনেক বেশি ডিভাইস, অনেক বেশি সার্কিট এলিমেন্ট একসাথে কম্প্যাক্ট করে রাখা থাকে এবং এটার প্রসেসিং পাওয়ার অনেক বেশি থাকে। তো আমি যেটা এক্সাম্পল দিলাম যে 1971 সালে মাইক্রোপ্রসেসর প্রথম ইন্টেলের 4004 মডেলের একটা বাজারে ছেড়েছিল। এটার মধ্যে রাফলি 2300 ট্রানজিস্টর ছিল। ট্রানজিস্টর আর ট্রানজিস্টর আবার কি জিনিস, কেউ কি বলতে পারবেন ট্রানজিস্টর কি জিনিস? আচ্ছা, ট্রানজিস্টর হচ্ছে একটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক। ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক কথার মানে হচ্ছে ধরেন আপনি একটা বিল্ডিং বানাবেন, বিল্ডিং এর একদম প্রথম ইকুইপমেন্ট হচ্ছে বা একটা দেয়াল বানাবেন, দেয়ালের সবচেয়ে যে প্রাইমারি ইউনিট সেটা হচ্ছে ইট। একটা একটা ইট করে করে অনেকগুলো ইট দিয়ে আপনি এটা পুরো দেয়াল বা বিল্ডিং বানায় ফেলেন। সিমিলারলি এই কম্পিউটারের প্রসেসর, কম্পিউটার কত দ্রুত কাজ করবে, কত ফাস্ট একটা রেজাল্ট আউটপুট দিবে, কম্পিউটারের প্রসেসিং পাওয়ার কেমন বা কম্পিউটারের বুদ্ধিমত্তার স্পিড বা পারফরমেন্স কেমন, সেই বুদ্ধিমত্তা কম্পিউটার নিজস্ব নাই, বাট একুরেসি রিপিটেড কাজগুলো করার যে ক্ষমতা, সক্ষমতা, সেটা মাপার একক হচ্ছে বা এই নাম্বার অফ ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর দিয়েই নাম্বার অফ ট্রানজিস্টর যদি বেশি থাকে প্রসেসরের মধ্যে, সে দ্রুত চিন্তা করতে পারে, অথবা কম্পিটিশন করতে পারে এবং আউটপুট সে ডেলিভার দ্রুত দিতে পারে। এটা হচ্ছে ট্রানজিস্টরের সংখ্যা। ট্রানজিস্টরের সংখ্যা তখন 2004 সালে এইটার মধ্যে 2004 সালে 1971 সালে প্রথম যে ইন্টেলের মাইক্রোপ্রসেসর, সেটাতে মাত্র 2300 থেকে এরকম রাফলি ট্রানজিস্টরের সংখ্যা কাউন্ট ছিল। এবং পরবর্তীতে এখন আমরা যেই কি বলে হাই স্পিড প্রসেসর গুলা ইউজ করি, দেখা যায় একটাতে 10 বিলিয়ন প্লাস 11 বিলিয়ন ট্রানজিস্টর থাকে। এখন আপনাদের হয়তোবা হতে পারে যে এত বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর যে আমরা ব্যবহার করতেছি, তাহলে আরো 1-2 বছর আগেও অ্যান্ড্রয়েড ফোনগুলোতে চার্জ কম থাকতো। নর্মাল ফোনে দেখা যায় যে 2-3 দিন চার্জ কিচ্ছু হয় না, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনগুলোতে এই 6 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা পরেই দেখা যায় চার্জ শেষ হয়ে যায়। এখন যে মডেলের ফোনগুলো আসতেছে, এর মধ্যে ফিচারের শেষ নাই, কম্পিউটারের মধ্যে ফিচারের শেষ নাই, এত এত ফেসিলিটিস, এত এত ফাংশন থাকা সত্ত্বেও এগুলা দেখা যায় একদিন চার্জ ফুল দিয়ে যাচ্ছে, সারাদিন ইন্টারনেট ব্যবহার করি। তাহলে এত ইফিশিয়েন্ট পারফরমেন্স কিভাবে হচ্ছে? কারো কি এরকম থট হয়, চিন্তা ভাবনা হয় কেন হয় এত পারফরমেন্স? আচ্ছা, এই তখন যখন নাকি ইন্টেলের মাইক্রোপ্রসেসরটা বের করছিল, এটার মধ্যে 4000 ট্রানজিস্টর ছিল। 4000 ট্রানজিস্টর বাদ দেন, আপনি যদি সিম্পল একটা অ্যানালগ সার্কিট বানান, এই সার্কিটের মধ্যে হয়তো আপনার 4-5টা এলিমেন্ট থাকতে পারে। 4-5টা এলিমেন্ট থাকলে এটাই দেখা যায় যে একটা বিশাল একটা সাইজের মতো একটা একটা সার্কিট হয়ে যায়। কেউ কি এখন পর্যন্ত আপনাদের এখানে কোনো সার্কিট নিয়ে কাজ করছেন? এখন পর্যন্ত কোনো সার্কিট ডেভেলপ করছেন এমন কেউ আছেন যে কোনো একটা ডিভাইস বানাইছেন বা কোনো একটা যন্ত্র ইলেকট্রনিক বানানোর চেষ্টা করছেন বা কোনো সার্কিট দেখছেন, এরকম আছেন কেউ? সার্কিট দেখা হয়েছে স্যার। কি সার্কিট, একটা নাম বলেন। সার্কিট বলতে স্যার ইলেকট্রনিক্স অনেক সার্কিটই আমাদের ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় স্যার। যেমন আচ্ছা কিছুদিন আগে আচ্ছা আচ্ছা, ওইরকম না, ইন্ডাস্ট্রিতে তো হিউজ হিউজ সার্কিট, ইন্ডাস্ট্রি সার্কিট না, আপনি নিজে বানাইছেন এমন কোন সার্কিট আছে কিনা? ধরেন একদম টিপিক্যাল জিনিস, মানুষ ফার্স্টে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফার্স্টে 1-1 পড়তে এসে একদম একটা চার্জার বানায়, যে এসি তে ডিসি করবে, একটা ছোট একটা সার্কিট থাকবে, এরকম কিছু বানায়, বা একটা রেডিও স্টেশন বানানোর চেষ্টা করবে, এরকম কোনো কেউ, বা একটা এমপ্লিফায়ার বিজিটি সার্কিট দিয়া গেট নাট গেট, বা ল্যাবে কোনো সার্কিট ড্র করছেন বা ইকুইপমেন্ট বসাইছেন, এমন কোনো কিছু আছে? বা কেউ কি করছেন কোনো, বা কেউ বন্ধু বান্ধবকে করতে দেখছেন? আচ্ছা, সমস্যা নেই, এটা এত মেজর কনসার্ন না। বিষয় হচ্ছে দেখা যায় যে আপনি যদি একটা ফিল্টার সার্কিট বানান, একটা রেকটিফায়ার ডিসি এসি ডিসি করে এরকম সার্কিট বানান, 5 ভোল্টেজের একটা অ্যাডাপ্টার বানান, তাও দেখবেন যে একটা সার্কিটের মধ্যে আপনার একটা স্যার ট্রান্সফরমার থাকে। এরকম একটা বানাইছি স্যার। রাইট, কি বানাইছিলেন বলেন তো, নাম বলেন, কি সার্কিট? স্যার একটা এসি একটা চার্জার বানাইছি, এসি থেকে ডিসি যে 5 ভোল্ট আউটপুট দিবে আর কি। রাইট, এই যে 5 ভোল্ট আউটপুট দেওয়ার জন্য আপনি একটা সার্কিট বানাইছেন, এটার মধ্যে নিশ্চয়ই আপনার রেজিস্টার ইউজ করা লাগছে, ক্যাপাসিটর ইউজ করা লাগছে, তারপরে আপনার কি বলে ডায়োড ইউজ করা লাগছে, তাই না? অথবা একটা 7805 আইসি ইউজ করা লাগছে। জি স্যার।
এই জিনিসগুলোতে ব্যবহার করছেন, এগুলো এক একটা সার্কিটের এলিমেন্টস বলা হয়, একটা সার্কিটের এলিমেন্টস। তো এই এলিমেন্টস গুলো বসানোর পর সার্কিটের সাইজটা নিশ্চয়ই মোটামুটি 2-3 ইঞ্চি চার বেশি হয়ে গেছে মাত্র 4-5টা এলিমেন্টস দিয়ে, তাই না? তো জি স্যার। তখন একটা সার্কিটের মধ্যে যদি 3000 বা 33টা ট্রানজিস্টর থাকে, তাহলে এই সাইজটা অনেক বড় হওয়ার কথা না? জি স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওই 1971 সালে 2300 ট্রানজিস্টর সম্বলিত একটা সার্কিট ইন্টেল 4004 মডেলের একটা যখন আইসি মার্কেটে ছাড়ে, এটা খুব পপুলার হয়েছিল। এরপর থেকে পৃথিবী এক্সপোনেনশিয়ালি বেড়েই যাচ্ছে। এখন একটা ট্রানজিস্টর, একটা প্রসেসরের মধ্যে দেখা যায় প্রায় 10 বিলিয়ন প্লাস ট্রানজিস্টর। তাহলে কোশ্চেন আসতে পারে যে 10 বিলিয়ন ট্রানজিস্টর অ্যাড হয়েছে, কিন্তু আগে একটা মোবাইল একটা বড় বড় দেখা যেত, কম্পিউটারের প্রসেসর গুলো থাকতো অনেক বিশাল বিশাল, এখন এই জিনিসগুলো আরো ছোট হয়ে যাচ্ছে কি জন্য? প্রশ্ন হয়, মাথা কারো চিন্তা হয় কিনা এরকম? আপনারা কেউ প্রসেসর দেখছেন হাতে নিয়ে? স্যার প্রসেসর বলতে কি একটা চিপ বা সিপিইউ এরকম স্যার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট? না 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 না, কেউ কি কম্পিউটার নিজের হাতে কিনতে গেছেন? কেউ নিজে কম্পিউটার কিনতে গেছেন, ডেস্কটপ বা নিজে কম্পিউটার নিজের পছন্দ মতো ডেভেলপ করছেন, এমন কেউ আছেন নাকি? কম্পিউটার খুলে দেখা হয়েছে। আচ্ছা, বাসায় সিপিইউ ওয়ালা কম্পিউটার আছে না, ডেস্কটপ? কার ডেস্কটপ, কার ল্যাপটপ, কয়জনের? কারো কি ডেস্কটপ আছে? তাই সবার ল্যাপটপ, ভাই কি কয়? এনিওয়ে, আপনারা হচ্ছে দেখবেন যে যারা ডেস্কটপ বা গেম টেম খেলে, তারা হচ্ছে নর্মাল বাজার থেকে একটা ডেস্কটপ কিনে নিয়ে আসে না, যে 10-20 হাজার টাকা, 30,000 টাকা, 50,000 টাকা দিলাম একটা ডেস্কটপ কম্পিউটার কিনে নিয়ে আসি, এমন করে না। তারা তাকে পছন্দ মতো। স্যার, স্যার একটা ল্যাপটপ স্যার এমনি নষ্ট ছিল, তো ডিসপ্লে চলে গেছিল, কিন্তু ভাঙলাম, ভাঙ্গা পার্টস গুলো আলাদা করলাম, কিন্তু এখানে 500 জিবি একটা পাইছি ইন্টেলের, এটা পাইছিল হার্ড ডিস্ক স্যার। এটা ইন্টেল তো হার্ড ডিস্ক বানায় না, 500 জিবি, এটা হতে পারে টোশিবা এরকম কোন মেমোরি তোশিবা হতে। তোশিবা ল্যাপটপ ছিল স্যার এটা। তারপরে ওই 2 জিবি র্যাম হুম। আর বিভিন্ন স্যার পার্টস গুলো পাইলাম আর কি। আচ্ছা যাও, এটা ঠিক আছে, এই দুইটা জিনিস আপনি চিনছেন তাই এগুলোর নাম বলতে পারছেন। সবচেয়ে কোর জিনিস ল্যাপটপের বা কম্পিউটারের ব্রেইন যেটা, সেটার নাম হচ্ছে প্রসেসর। এই জিনিসটা অনেক প্রোটেক্টেড থাকে। এটা দেখবেন এটার আশেপাশে একটা ফ্যান থাকবে, কুলার থাকবে, কুলারের নিচে আবার ওই বিভিন্ন রকম সলিউশন দিয়ে হিটটা যাতে বাইরে তাড়াতাড়ি চলে আসতে পারে, এরকম হ্যাঁ স্যার, স্যার প্রোটেক্টেড এটা পাইছি থাকার স্যার, পরে এটা পিচ্চি কপারের একটা একটা ছিল সাইজের, পার্ট। হ্যাঁ পিচ্চি একটা সাইজের 5 টাকার কয়েনের চেয়ে একটু বড় এই সাইজের একটা প্রসেসর থাকে। এইটার মধ্যে হচ্ছে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর আছে, মিলিয়ন মিলিয়ন ট্রানজিস্টর আছে, সেই জন্য হচ্ছে এটার প্রসেসিং টেকনোলজি, প্রসেসিং পাওয়ার এতই বেশি। বলা হয়ে থাকে যে 2.4 গিগা হার্জ। এটার মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে সে প্রায় কত, এত 2.4 গিগাহার্জ মানে হচ্ছে 2.4 ইন্টু 10⁹ 2.4 ইন্টু 10⁹ মানে দুই লেখা আছে, এটা শোনো দেয়া, যদি আপনি 1 2 3 4 5 6 7 8 9 এত এত এটার কি হয় মনে হয় সম্ভবত আহ 2 to 2.5 প্রায় 3 কোটি কাছাকাছি বললে আমি সম্ভবত 3 কোটি, আরো বেশি হবে না, 9টা শূন্য মানে 300 কোটি প্রত্যেক সেকেন্ডে এতগুলা ডিসিশন সে মেক করতে পারে। মানে ব্যাপারটা এমন, আপনার ইয়াতে আপনার রুমের মধ্যে ফ্যানের লাইটটা অন করছেন আর অফ করছেন, আপনার কয় সেকেন্ড লাগবে সুইচটা অফ করতে অন করতে? আনুমানিক 1 সেকেন্ড। ধরেন আপনি 1 সেকেন্ডে একবার একটা সুইচ অন এবং অফ করতে পারেন। 1 সেকেন্ড সময় অন করলেন, আবার 1 সেকেন্ড সময় অফ করলেন, এরকম হইলো আপনার একটা ফ্যানের সুইচ অন করতে অফ করতে। কি আপনার এই 1 সেকেন্ড সময়ে একটা ফ্যানের সুইচ অন আর অফ করতে করতে আপনার কম্পিউটারের প্রসেসর সে প্রায় 3 কোটি সুইচ অন অফ করে ফেলে। ব্যাপারটা বুঝতে পারতেছেন? হুম। স্যার একটা ট্রানজিস্টর তো সুইচিং স্পিড 50,000। হ্যাঁ, এটা একটা ট্রানজিস্টর না, এটা হচ্ছে এখানে আছে প্রায়
কত প্রায় 10 বিলিয়ন ট্রানজিস্টর থাকে, বা যে প্রসেসরের সংখ্যার উপর নির্ভর করে এত বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর থাকে। তো একটা ট্রানজিস্টর যদি সেকেন্ডে 50,000 কি 50,000 কি বলছেন আপনি, টাইম লাগে মিলি সেকেন্ড? 50,000 বার, এক সেকেন্ডে 50,000 বার করতে পারে। আচ্ছা ধরলাম যে একটা একটা ট্রানজিস্টর 1 সেকেন্ডে 50,000 বার, যাই হোক সে এতবার একটা ট্রানজিস্টর যদি সে সক্ষমতা হয়, তার যখন নাকি আপনি 10 বিলিয়ন ট্রানজিস্টর দিবেন, 10 বিলিয়ন ট্রানজিস্টর মানে প্রায় 1000 কোটি নাকি এরকমই তো, 10 বিলিয়ন মানে 100 মিলিয়নে হয় 1 বিলিয়ন, 100 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। তো এইসব করে যত হয় তত, ব্যাপারটা হচ্ছে এত খুব দ্রুত এত এত ডিসিশন নিতে পারে, আর এত এত সংখ্যক ট্রানজিস্টর আপনি যে একটা জায়গার মধ্যে প্লেস করলেন, এবং সেটার সাইজ হয়ে গেল আপনার ওই একটা 5 টাকার কয়েনের চেয়ে একটু বড় সাইজের, যা আপনার আঙুলের ডগায় রাখা যায়। তাহলে এত মাইক্রোস্কোপিক সাইজের হয়ে যাওয়ার মানে একই জায়গাতে যদি আপনি আগে 10টা আইসি বসাইতেন বা 1000টা আইসি বসাইতেন, এই একই জায়গাতে এখন 1 কোটি আইসি বসাচ্ছেন, তাহলে আইসির সাইজ গুলা ছোট হচ্ছে না বড় হচ্ছে? ছোট স্যার। ছোট হচ্ছে। তা এটাই আর কি, মুর একজন সায়েন্টিস্ট সে বলে গেছিল যে প্রত্যেক 2 বছর পর পর একই জায়গায় প্রায় দ্বিগুণ সংখ্যক আইসি বসবে, এবং সেটার জন্য তার কম্পিটিশনের পাওয়ারও প্রায় দ্বিগুণ করে বাড়তে থাকবে। এবং শুধু এটাই না, যদি কম্পিটিশন পাওয়ার দ্বিগুণ করে বাড়তে থাকে, এই এই যে জিনিসগুলা দিয়ে বানানো হচ্ছে কম্পিউটার বা ট্রানজিস্টর, সেই জিনিসগুলোর এলিমেন্টের নাম হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আর কি। ট্রানজিস্টর আবার বিভিন্ন রকম হতে পারে, একটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তা আমরা মেইনলি যে এই কোর্সের মধ্যে একটু হালকা আইডিয়া পাবো সেটা হচ্ছে ডায়োড খালি একটু সময় বলে শেষ করে ফেলবো, বিজেটিও একটু বলে অল্প কিছু সময়ের মধ্যে শেষ করে ফেলবো, আর মেইনলি আমরা ডিপলি চিন্তা করার চেষ্টা করবো মসফেট বা ফ্যাটকে। তারপর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আছে যেটার নাম হচ্ছে কি বলে সিমস। আচ্ছা তাহলে যে জায়গাতে স্যার কাইন্ডলি ক্লাসে মনে হয় অনেকে জয়েন করতে যাচ্ছে, ওয়েটিং। না এমন তো না, কোন ক্লাসে? আমাদের ক্লাসে কোনো আমি ওয়েটিং সিস্টেমই চালু রাখি নাই, যাতে সবাই যে কোনো মুহূর্তে জয়েন করে ফেলতে পারে এমন সিস্টেম। ঠিক আছে স্যার, লিংক পাঠাইছি, বললো যে জয়েন করতে পারছি। না এরকম তো না, সব ঠিক আছে, জয়েন করতে ক্লিক করলেই জয়েন করতে পারবে। তো যেটা বলতে নিছিলাম, তো এখন এই মসফেটের বা যে যে ট্রানজিস্টর ব্যবহার করার কারণে যে সাইজ গুলো যে ছোট হয়ে যাচ্ছে, এই সাইজ যত ছোট হবে তাকে অপারেট করার জন্য আবার কম ভোল্টেজ দরকার পড়ে। মানে ব্যাপারটা এমন যে আপনার একটা যদি সাইজের মসফেট হয় বা ট্রানজিস্টর হয়, তাহলে এই ট্রানজিস্টরকে আপনার এই জায়গাটা ধরেন একটা গ্যাপ চিন্তা করেন, হ্যাঁ গ্যাপ। তাহলে ধরেন এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন এই জায়গা থেকে এই জায়গায় আসার জন্য বা এখান থেকে যদি মুভমেন্ট হওয়ার জন্য যে সময় লাগবে বা যে ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, এটা ট্রানজিস্টর সাইজটা যদি আরো ছোট হয়ে যায়, তাহলে দেখা যায় আরো আপনি অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করে এক জায়গা থেকে এক জায়গায় ইলেকট্রন সরাইতে পারবেন, মুভ করাইতে পারবেন। সেজন্য ট্রানজিস্টর সাইজটা যত ছোট হচ্ছে, আইসি সাইজটা যত ছোট হয়ে যাচ্ছে, বা একই জায়গায় যখন বেশি পরিমাণ আইসি ব্যবহার করতে পারতেছে, সেক্ষেত্রে তাকে অপারেট করার জন্য তার থ্রেশহোল্ড ভোল্টেজ, তাকে মুভ করার জন্য যে মিনিমাম শক্তি প্রয়োজন পড়ে, শক্তির পরিমাণও কমে যাচ্ছে। এই জন্য সায়েন্টিস্টদের টার্গেটই হচ্ছে আইসি সাইজটা বা ফিচার সাইজ যেটা সেটা কমায় ফেলা, ছোট করে ফেলা। ছোট করতে 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 সেই 100 ন্যানোমিটার থেকে 20-30 ন্যানোমিটার আস্তে আস্তে আর 4-5 বছর আগেও যাদের মোবাইল পুরাতন আছে, যারা অন্তত 17-18 সালের দিকে মোবাইল কিনছেন, তারা দেখবেন তাদের ওই যে আমরা যে একটু আগে দেখলাম যে প্রসেসরের ফিচার সাইজ বা প্রসেসিং টেকনোলজি কত, দেখবেন যে 28 ন্যানোমিটার আছে বা 22 ন্যানোমিটার, 14 ন্যানোমিটার আছে। যাদের পুরাতন ফোন আছে তাদের প্রসেসরটা দেখে সার্চ দেন, দেখবেন যে গুগলে পাবেন যে, বা আপনি নিজের ফোন থেকে জানতে পারবেন যে আপনার প্রসেসিং
সিপিইউর বা প্রসেসরের প্রসেসিং ফিচার টেকনোলজি সাইজ হচ্ছে 28 ন্যানোমিটার বা 20-22 ন্যানোমিটার। তো এখন যারা মোবাইল ইউজ করেন, আপনাদের দুজনের মোবাইলের মডেল দেখলাম, তাদের দেখলাম 12 ন্যানোমিটার। আর সামনে যারা আমি আরেকটা মডেল দেখলাম সেটাতে 6 ন্যানোমিটার। এখন যে তার ফোনের প্রসেসরের 2.4 গিগাহার্টজ যদি সে ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে, সে একই পরিমাণ কাজ করতে তার যে পরিমাণ ব্যাটারির প্রয়োজন, চার্জের প্রয়োজন পড়বে, তার কিন্তু তার অর্ধেক, নিয়ারলি অর্ধেক পড়বে। এবং তার এই প্রসেসরের মধ্যে একই জায়গাতে যদি আগে এই 12 ন্যানোমিটার সাইজের প্রসেসরের মধ্যে একই জায়গাতে যদি 2.4 বিলিয়ন ট্রানজিস্টর রাখা সম্ভব হতো, তাহলে এই একই জায়গায় সে প্রায় দ্বিগুণ পরিমাণ ট্রানজিস্টর সে রাখতে পারবে এবং একই সাথে সে অল্প পাওয়ারে এই প্রসেসরটাকে রান করাতে পারবে, তার উদ্দেশ্য হাসিল করতে পারবে, তার কাজটা করতে পারবে। এই জন্য দেখা যাবে যে এই ফোনের যদি ব্যাটারি ব্যাকআপ একই কাজ করার ক্ষেত্রে, যদি ভিন্ন কাজ করে বা বিশ্ব কাজ করে সেটা অন্য জিনিস, একই পরিমাণ কাজ করার ক্ষেত্রে এটা যেটুকু ব্যাকআপ দিবে তার চেয়ে এটা বেশি সময়, একটু হলেও বেশি সময় ব্যাকআপ দিবে। কারণ তার প্রসেসরের এই প্রসেসিং ফিচার সাইজটাই হচ্ছে ছোট, সেজন্য সে বেশি কম্পিট করতে হবে। আবার কয়েকদিন আগে শুনলাম যে আইফোন সম্ভবত ম্যাকের একটা প্রসেসর বের করছে, সেটা হচ্ছে 3 ন্যানোমিটারের দিকে যাচ্ছে, 5 ন্যানোমিটার অলরেডি মার্কেটে ছেড়ে দিয়েছে, আর 3 ন্যানোমিটারের দিকে চিন্তা ভাবনা করতেছে। 3 ন্যানোমিটার মানে কত বুঝছেন? 1 ন্যানোমিটার মানে 100 কোটির 1 ভাগ। তাহলে 3 ন্যানোমিটার মানে, আর আমাদের চুল আছে না, চুলের ডায়ামিটার তো বুঝেন না, এটা হচ্ছে চুলের ডায়ামিটার। যদি এটা চুল চিন্তা করেন, এটা হচ্ছে এই চুলের হচ্ছে ডায়ামিটার হচ্ছে প্রায় 100 মাইক্রোমিটার। তো 100 মাইক্রোমিটারকে 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার, বুঝছেন? সরি, 1 মাইক্রোমিটারের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। সুতরাং এত ছোট পরিমাণে, এত ছোট লেভেলে যখন ট্রানজিস্টর নিয়ে সার্কিট নিয়ে আপনি কাজ করবেন, তখন কি খালি চোখে এই কাজ করা সম্ভব? আপনাকে যদি বলা হয় যে একটা আইসি বানান যেটা হচ্ছে এত, একটা চুলের চেয়ে আরো 1 কোটি ভাগের 1 ভাগ ছোট বা 1000 ভাগের 1 ভাগ ছোট সাইজ, এই খালি চোখে তো দেখাই যাবে না। এই জন্য এই প্রসেসিং টেকনোলজি বা এই সেমিকন্ডাক্টর এরিয়াতে, সিলিকন রিলেটেড এরিয়াতে বা ভিএলএসআই এর যখন চিপ ম্যানুফ্যাকচারিং হয়, এই জিনিসগুলা কমপ্লিটলি আপনি মানে হাতে ধরে ধরে করতে পারবেন না। সেজন্য আপনার কম্পিউটারের সহায়তা লাগবে এবং সিমুলেশনের হাত লাগবেই, সিমুলেশন দিয়ে করতে হবে। আমাদের যেই কি বলে ভিএলএসআই এর ওভারঅল আলোচনার মূল বিষয়বস্তুগুলো আমরা ফোকাসে রাখবো হচ্ছে একটু আইডিয়া দিব যে আসলে ডায়োডটা কোথা থেকে আসলো,